এখানে কিন্তু যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এই দুটো অপরাধের কথাই কিন্তু পরস্পরভাবে বলা হয়েছে এবং সুনির্দিষ্ট রিলিজিয়াস গ্রুপ এখানে যেমন রয়েছে, তেমনি সেখানে পলিটিক্যাল গ্রুপ রয়েছে, সাধারণ অধিবাসী রয়েছে। ফলে এই দুটো ভ্যারিয়েশনকে আমার ড্রাফটিং এ আমাকে আনতে হয়েছে। আরেকটি আপনারা মামলা যেহেতু এই বিষয়টিকে গণহত্যা বলছেন, তাহলে সেখানে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে পসিবল ক্যাজুয়ালিটিজ, আই মিন কতজন মানুষ মারা গেছে সেই সংখ্যাটা রয়েছে? কারণ একটা একটা আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, কিন্তু আপনার কাছ থেকে একটু আমরা জানতে যেমন চাই। ধরেন যখন এই অপরাধের কথা আমরা বলি, সেক্ষেত্রে আমরা আম কত সংখ্যক মানুষ মারা গেছে সেই সময়টাতে তো আমাদের পক্ষে এক্সাক্টলি লোকেট করা সম্ভব ছিল না। ফলে সেই হুম সময়ের যেই নিউজ পেপার যে রিপোর্ট গুলো আমরা পাচ্ছিলাম, হুম সাধারণ অধিবাসীর কাছ থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছিলাম যে লাশকে পর্যন্ত দাফন করতে দেওয়া হচ্ছে না, জানাজা পড়তে দেওয়া হচ্ছে না, ক্রমাগতভাবে গুম করছে, সেসব জায়গা থেকে আমরা সম্ভবত আমরা 50, 45, 50 এরকম কথা আমরা বলেছিলাম, বা তারও অধিকের কথা আমরা তখন ওই সময়টাতে। এর পরবর্তী সময়ে মৃত্যু বা হত্যার সংখ্যা আরো অনেক বেড়েছে। আমরা ইনিশিয়াল লেভেলের কথা আমরা কিন্তু অভিযোগটা করেছি 16 তারিখে এই অ্যাটাকটা হয়েছে। আমরা কিন্তু এই ড্রাফটিংটা আমি করেছি তার পরের দিন, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। 17 তারিখে করেছেন। 17 তারিখে 17 আমি তারিখ ড্রাফটিংটা করেছেন। করেছি। মামলাটা দায়ের করা হয়েছে আসলে, মানে অভিযোগটা তো করা হয়েছে, আমি তো রেডি করে ফেলেছি একদিনের মাথাতেই। ফলে এটা 17 তারিখই ধরেন। সেটা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে কাভারেজ হিসেবে 18 তারিখে এসেছে। ফলে সেই সময়টাতে যে সংখ্যাটা ছিল সেটা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত গেছে। আসলে এখানে মৃতের সংখ্যাটাও তো আসলে এইসব অপরাধের ক্ষেত্রে আ আ আ গুরুত্বপূর্ণ, কিন্তু একটা মাথায় রাখতে হবে যে জেনোসাইড হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া বা যে কনটেন্ট এর কথা বলেছি সেটা আগে ফুলফিল করে তারপরে জিনিসটা হতে হবে। ফলে সেই অনুযায়ী এটা ঠিকই আছে। আমরা সেই সময় 45 থেকে 50 এরকম বলেছি এবং সেখানে আহত, টর্চার, গুমের শিকার, দেশ থেকে বাধ্য হওয়া, সেখানকারও সংখ্যাগুলো আমরা উল্লেখ করেছি। আপনার কাছে যে ডকুমেন্টসটা আপনি দেখালেন স্ক্রিনের মধ্যে, সেটা হচ্ছে যে কনফার্মেশন ফ্রম দ্য আইসিসি। কিন্তু আমরা কিন্তু যে এভিডেন্স যেটা আছে এটার সাথে সাথে সেই প্রায় 1-1.5 হাজার পৃষ্ঠার যেই এভিডেন্স গুলো বিভিন্ন গ্রুপ আপনার দ্রুত রিসার্চ করে বের করেছে একেবারে পুরো বুকলেট আকারে, সেগুলো কিন্তু আমরা সেখানে দাখিল করেছি। এই এভিডেন্স গুলো আপনার এই কনফার্মেশনে নেই আসলে, বুঝতে পারছেন? দ্বিতীয় যে অভিযোগটির কথা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে, এটি আসলে বলবো যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি নিজে যে মামলাগুলোকে তদারকি করেছি সেটার মধ্যে তৃতীয় হচ্ছে যে 5ই অগাস্টের পরপর বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর উপরে যেই টর্চার নেমে এসেছে, মূলত দুটি অপরাধকে আমি তখন সামনে সূচিত করেছি। একটি হচ্ছে জেনোসাইড, আর একটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই দুটিকে সূচিত করে এগিয়েছে এবং গোষ্ঠীগুলোকে আমরা এনেছি হচ্ছে পুলিশের উপরে গণহত্যা যেগুলো হয়েছে বা পুলিশের উপরে যে মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে, এছাড়া আপনার পলিটিক্যাল যে অর্গানাইজেশন আছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের প্যারেন্ট সংগঠন এবং হচ্ছে যে সেখানে হিন্দু জনগোষ্ঠী যারা আছে, এই তিনটি জনগোষ্ঠীকে আমরা আলাদা ক্যাটাগরাইজ করে সেখানে আমরা অপরাধের সম্ভাবনাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমরা সেটা জানিয়েছি। ফলে যখন এটা তদন্ত হবে তখন আন্তর্জাতিক অপরাধ আদালত আরো ভালোভাবে সূচিত করবে যে তাদের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে আসলে তাদের কাছে এই অপরাধের ধরনটাকে কি মনে হচ্ছে এবং সেই অনুযায়ী তখন চার্জ গঠন করা হবে। কেমন? সো আমাদের যে অভিযোগটা সেটাই অ্যাবসলিউট নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত যখন তদন্ত করবে সেটাই আসলে তখন চূড়ান্ত বলে পরিগণিত হবে। সরি, আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম আপনি যাদের বিরুদ্ধে মামলা করেছেন তার মধ্যে 2 জন ব্যক্তি আছে যারা আসলে এনসিপির সাথে সম্পৃক্ত। এনসিপি এর কথা মনে আসায় একটা জিনিস মনে হলো, এই এনসিপির যারা ছেলেপেলে আপনি যাদেরকে বিশেষভাবে টোকাই বলে আখ্যায়িত করেন, এদের একজন গুরু আছে যার নাম হচ্ছে ফরাজ মাজার, এবং মানে একভাবে আপনি বলতে পারেন যে শিক্ষাগুরু। আমি জানি না আপনি আমার সঙ্গে সহমত হবেন কিনা।
এরা কিছু জিনিস কিছু মানে শিক্ষা গুরুর থেকে পাওয়া কিছু শিক্ষা থেকে বলে কিনা এই সমস্ত কথাবার্তা আসলে আমি জানি না। এরা নতুন কিছু জিনিস শব্দের উৎপত্তি করেছে বাংলাদেশে, যেগুলো আসলে এর আগে আমরা কোথাও এভাবে কোনো কিছু ভাবে শুনিনি। যেমন ধরুন নতুন বন্দোবস্ত, দায় ও দরদ, এই ধরনের কিছু কিছু টার্মস তারা ইউজ করে। আপনি কি এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? এগুলো কি আসলে এক্সিস্ট করে, বা এগুলো আসলে রাজনীতির কোন আধ্যাত্মবাদ কিংবা ফিলোসফির মধ্যে পড়েন একটু যদি আমাদের বলতেন একটু। ওনার একটা বইও আছে বোধহয় সম্ভবত। আচ্ছা, ফরহাদ মজারের একটা বই আছে, যে বইটি সে প্রকাশ করেছে আপনার 2023 সালের 5ই অগাস্ট। সেই বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন, বাংলাদেশে গণরাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই বইটা একটু ট্যাক্টফুলি এইটা শিরোনামটা দেওয়া হয়েছে, কারণ সেই সময়ে এই শিরোনামে বোঝার উপায় নেই এই বইয়ের ভিতরে আসলে কি আলাপ হয়েছে। একটা তাত্ত্বিক বই বলে এটাকে অভিহিত করা হয়েছিল তখন। মূলত এখন সময় যদি এই বই তারা চেঞ্জ করে, তাহলে আমি নিশ্চিত তারা এই বইয়ের নামটা আর একটু চেঞ্জ করবে বলে আমার ধারণা, কারণ বইয়ের কন্টেন্ট খুবই ভয়ানক। এবং এই বইটা কিন্তু প্রকাশিত হয়, মানে প্রকাশিত হয় বলতে এই বইয়ের যে ডেট আমি দেখতে পাচ্ছি ফরহাদ মজার যেখানে সাইন করেছে ডেটে, সেটা হচ্ছে 5ই অগাস্ট 2023, অর্থাৎ 2024-এর 5ই অগাস্টের 1 বছর আগে প্রকাশিত একটি বই। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বিধৃত হয়েছে যে ফরহাদ মাজার আসলে এই রাষ্ট্রটাকে কোন ধরনের বা কিভাবে আপনার সে দেখতে চায় এবং সে কোন জায়গাতে নিয়ে যেতে চায়। কেমন? এই বই যদি কারো কাছে থাকে তাহলে এই বইয়ের 148 নম্বর পেজ থেকে পড়ালেখা শুরু করা যেতে পারে বা বলা যেতে পারে। যেমন আমি বলি যে বাংলাদেশে বলেছে বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির রণধ্বনি, এবং ফ্যাসিস্ট, যদিও এই ফ্যাসিস্ট শব্দটা আসলে একটু এটার উচ্চারণটা আসলে ফ্যাসিস্ট না, এটা হচ্ছে ফেইসিস্ট আসলে বলা যেতে পারে। ফ্যাসিস্ট বলে আসলে কোনো শব্দ নাই টু বি অনেস্ট। বাট বাংলাদেশে যেমন অগাস্টকে বাংলাদেশে আপনার বলা হয় আগস্ট, মনে হয় বলে না, এই আগস্ট বলে অভিহিত করা হয়। কিছু শব্দ আছে যে একেবারে আমাদের দেশের নিজস্ব শব্দের মতো ঢুকে গেছে, সেই ভাষায় আমি যাব না। তো এইখানে সে লিখেছে বাংলাদেশ ফ্যাসিস্ট শক্তির রণধ্বনি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় যে বিশেষ ধরনের রাজনৈতিক মতবাদের উপর দাঁড়ানো তা বাঙালি জাতিবাদ নামে পরিচিত। হ্যাঁ, তো আমাদের কিন্তু রাজনৈতিক মতবাদ কিন্তু বাঙালি জাতীয়তাবাদের উপরে দাঁড়ানো না। আসলে আমাদের সত্যি কথা বলতে যে আমাদের সংবিধি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের উপরে দাঁড়ানো, মাথায় রাখতে হবে। এবং বাঙালি জাতীয়তাবাদ এটা কিন্তু আলট্রা জাতীয়তাবাদ না, মাথায় রাখতে হবে। দুই ধরনের আছে। একটা হচ্ছে যে ফ্যাসিজম যারা কায়েম করেছে অতীতে, হিটলার, মুসোলিনি, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি, জাতীয়তাবাদ শব্দটাকে এই আমরাই, আমাদের দেশই মহান, এই চিন্তা ভাবনার দ্বারাতে তারা আপনার আবর্তিত হয়েছে। ফলে সেখানে এক ধরনের ভিন্ন ভাবার পরিসর খুবই কম ছিল। কিন্তু বাংলাদেশের সংবিধানে যেই বাঙালির জাতীয়তাবাদ রয়েছে, এই বাঙালির জাতীয়তাবাদটা কিন্তু প্রেরণার উৎস হিসেবে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ এটি একটি গৌরবের, কিন্তু অহংকারের না, মাথা রাখতে হবে। যেমন আমি বাঙালি হিসেবে অত্যন্ত গৌরবান্বিত বোধ করি, আমার ভালো লাগে, কিন্তু এটা আমার অহংকারের জায়গা না। অহংকার মানে হচ্ছে কেমন, আমি সেরা, আমার উপরে আর পৃথিবীর কেউ নাই, এইভাবে আমি ভাবি না। এই জায়গাকে আমি অহংকার মনে করি না, বুঝতে পারছেন? আমি মনে করি সারা পৃথিবীর জনগোষ্ঠীর মধ্যে আমি আরেকজন মানুষ, নৃতাত্ত্বিক অনুযায়ী আমার কিছু জাতিভেদ আছে, আমার কিছু ক্যাটাগরি আছে, সেগুলোকে আমি সামনে এনেছি বটে, কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে সেরা, আমি ব্যাপারটা নয়, এরকম নয় আসলে। কেমন? আচ্ছা, যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে ফরহাদ মজার তার এই গ্রন্থের মধ্যে যেই চিন্তাগুলোকে পুশ করে দিয়েছে বা যে চিন্তাগুলোকে সে বলতে চেয়েছে, সেটা খুবই ভয়ানক বলে আমার কাছে মনে হয়। তার যে শিষ্যরা আছে
তার শিষ্যরা বায়াত গ্রহণ করেছে তার কাছে। আমরা সাধারণত পীরের কাছে বায়াত গ্রহণ বুঝি, কিন্তু ফরদ মজারের কাছে বায়াত গ্রহণ করেছে এরা। এবং ফরদ মজারের বেশ কিছু একেবারে ডার্ক আপনার হিস্ট্রি আছে, যেগুলো প্রাসঙ্গিকভাবে আমি আনবো একটু পরে। তো আগে জেনে রাখেন, সে যেটা মনে করে সেটা হচ্ছে যে 1970 সালের ইলেকশনের পরে বাংলাদেশ রাষ্ট্র যে গঠিত হলো, এই বাংলাদেশ রাষ্ট্র অবৈধভাবে গঠিত হয়েছে তার কথা অনুযায়ী। অর্থাৎ তার কথা অনুযায়ী 26শে মার্চের প্রথম প্রহরে আমরা যে স্বাধীনতার ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, এইটাতে সে সন্দেহ করতে চায়, এটা সে বিশ্বাস করতে চায় না। এটা সে কোন যুক্তিতে, মানে আচ্ছা, এটা তার বইয়ের 149 নাম্বার বইয়ের দ্বিতীয় প্যারাতে সে লিখেছে, শেখ মুজিবুর রহমান আদৌ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কি না সেই তর্কে না গিয়েও পরিষ্কারভাবে বলা যায় সাম্য, মানবিক মর্যাদা, সে যে বলেছে মানে সেই তর্কে না গিয়েও, আসলে কিন্তু সে সেই তর্কে গেছে। আসলে সে বলেছে যে যুদ্ধোত্তর সর্বদলীয় জাতীয় সরকার গঠন করার যুক্তিও 1970 সালে আওয়ামী লীগের বিজয়ের পরিপ্রেক্ষিতে নাকচ করা হয়েছিল। 70-এর নির্বাচনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল। তাদের নিয়েই বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত আওয়ামী লীগ নেতারা সদ্য স্বাধীন প্রজাতন্ত্রের সার্বভৌম শক্তি হিসেবে নিজেদের দাবি করতে পারেন কিনা সেই তর্ক অমীমাংসিত রয়ে গিয়েছে। অর্থাৎ সে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে, আমি আপনাকে বুঝাই, সেটা হলো 1970 সালে তো আমাদের একটা ইলেকশন হয়েছে, তাই না? সেই ইলেকশনটা কেন হয়েছে? ও বলতে চাচ্ছে সেই ইলেকশনটা হয়েছে পাকিস্তানের একটি কনস্টিটিউশন ফর্ম করবার জন্য, কিন্তু ও এটা ভুলে গেছে যে 70-এর ইলেকশনটাতে পাকিস্তান রাষ্ট্রের ইলেকশন হয়েছে, কথা সত্যি। একই দিকে এই পূর্ব পাকিস্তানে যেই ম্যান্ডেটটা আমরা জনগণের চেয়েছি, সেই ম্যান্ডেটটা আমরা জনগণের চেয়েছি একটি স্বাধিকার বা স্বাধিকারের জন্য, অর্থাৎ একটি স্বায়ত্ত শাসনের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গেছেই এটা বলে যে 6 দফার কথা বলেই গেছে, এবং সেটা আমাদের ইতিহাসে উজ্জ্বল। আমার মনে হয় না নতুন করে সেটা নিয়ে ব্যাখ্যা করবার কিছু রয়েছে সেখানে। তো ও বলতে চাচ্ছে যে ইলেকশন যেটা হয়েছে সেই ইলেকশন তো আসলে পাকিস্তানের জন্য হয়েছে। তো পরবর্তী সময় বাংলাদেশ রাষ্ট্রটা যখন হয়েছে, সেই বাংলাদেশ রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তিরা হয়েছে বা সংবিধানটা লিখিত হয়েছে, সেইটা তো কোনো পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসেনি। একটু জটিল লাগছে আপনার কাছে ব্যাপারটা? ও বলতে চাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পরে আরেকটা ইলেকশন হওয়ার দরকার ছিল। ওই ইলেকশনে যদি বাংলাদেশ মানুষ, মানে বাংলাদেশের মানুষ যদি ম্যান্ডেট দিত আওয়ামী লীগকে, তখন তারা রাষ্ট্র গঠন করে, তখন তারা সংবিধান রচনা করতে পারত। বাংলাদেশের মানুষ তো ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে, সেভাবেই তো আসলে দেশ স্বাধীন হয়েছে। আচ্ছা, মানুষ তো স্বাধিকারের জন্য, আসলে সম অধিকারের জন্য এটি লড়াই করেছিল। কারণ আপনি যে 6 দফার কথা বলছিলেন, হ্যাঁ বলুন। এটা হচ্ছে যে কথা, ফরদ মাজারের এই বিষয়ে, অর্থাৎ আইন বিষয়ে পড়ালেখার যে জায়গাটা, সেটা একেবারেই ধরেন, আমি নবিশ পর্যায়ে বলবো না, আমি একটা নতুন টার্ম আবিষ্কার করতে চাই। এই টার্মটা এখন থেকে চালু রাখবেন। কেউ যদি কোনো ধরনের না জেনে কোনো একটা মানে পড়ালেখা না করে একটা বিষয়ের উপরে কথা বলতে থাকে, মাথায় রাখবেন যে এটাকে আপনি বলবেন যে স্টুপিড টার্ম বলবেন আপনার। হ্যাঁ, সো এই ফরদ মাজারের আসলে এই বিষয়ে পড়াশোনা একেবারেই শূন্যের কোঠাতে আমি বলবো। ওর কোনো ধারণাই নাই, অথবা ধারণা আছে, 2 ধরনের হতে পারে। ওর কথাবার্তা শুনে এত নাইভ মনে হয়, আমার কাছে মনে হয় যে ও জানেই না একটা রাষ্ট্র কিভাবে গঠিত হতে পারে, একটা রাষ্ট্রের উপাদানগুলো কি কি। ফলে তার বইটা পড়ি আর আমি মাঝে মধ্যে ভাবি যে এখানে দুনিয়ার কথাবার্তা বলেছে। পুরো বইটা ধরেন আপনার 291। আচ্ছা, এই কারণে কি উনি ওনার শিষ্যরা কি এই কারণেই আসলে 72-এর মানে সংবিধান বাতিলের চিন্তা ভাবনা করছে, যেহেতু ওনার কথা যে একদম
এটার একদম যৌক্তিকতাটা একদম। আমি সেই ক্ষেত্রে আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই নিজুম মজুমদার, উনি যে গণতন্ত্রের কথা বিভিন্ন জিনিস যা কিছু উনি বলতে চাইছেন হোয়াট এভার ইট ইজ, কিন্তু এখন ওনার শিষ্যরা বাংলাদেশের যে পরিস্থিতি করে রেখেছে, ওনার বলা নিজের কথার সঙ্গে কি এগুলো কনফ্লিক্ট করে না? এখন আসলে বাংলাদেশে যা কিছু ঘটছে, আমরা তো বাংলাদেশে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক চর্চা আসলে দেখতে পাচ্ছি না, একেবারেই না। ওনারা কি ম্যান্ডেট নিয়ে এসছেন? ওনারা কি আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে এসছেন? আপনি এই ব্যাপারে যদি একটু বলতেন। আপনি একেবারেই সঠিক কথা বলেছেন। মজার ব্যাপার হচ্ছে যে ও যে ফ্রেমওয়ার্কে ঠান্ডা মাথাতেই কথাগুলো শুনবেন, এই কথাগুলো রেকর্ডেড, এবং এই কথাগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন বা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যদি ছড়িয়ে যায়, তাহলে অনেকের জন্য বুঝতে জিনিসটা সুবিধা হবে। 1970 সালের ইলেকশনটা তো হলো, সেই সময়ে আমরা ইলেকশনে জয়লাভ করার পরেও বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, সে সময় তো আর বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ ছিল। সে আওয়ামী লীগ আপনার সংখ্যাগরিষ্ঠতা পায় এবং আওয়ামী লীগই পুরো পাকিস্তানের জন্য সরকার গঠন করবে, এটাই তখনকার আইন অনুযায়ী তাই ছিল। কিন্তু আমাদেরকে সেটা করতে দেওয়া হয়নি, আমাদের উপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। পরবর্তী সময় এই নির্বাচিত প্রতিনিধিরাই আপনার সংক্ষুব্ধ হয় এবং বাংলাদেশকে স্বাধীন করবার জন্য তারা সামনে এগোতে থাকে। এই দলটির প্রধান জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 25শে মার্চ দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরে তার গ্রেফতার হওয়ার প্রাক্কালে তিনি একটি স্বাধীনতার ঘোষণা অলরেডি তিনি ট্রান্সফার করে দেন, যেটা আপনার বিভিন্ন মেসেজের মাধ্যমে, ওয়্যারলেসের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময় সারা দিন, অর্থাৎ 26শে মার্চ সারা দিন বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতে থাকে। আমি ওনার নাম ভুলে গেছি, ওনার লাস্টের নাম হচ্ছে সন্দীপ, আমি কেমনে নামটা ভুলে গেছি কে জানে, এবং আব্দুল হান্নান, তারা ক্রমাগতভাবে সেই মেসেজটা প্রচার করতে থাকে। আমি সেই তর্কে যাচ্ছি না যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে না দিয়েছে, এই আলোচনাতে এটা প্রাসঙ্গিক নয়। এবং আপনি জানেন যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছে, এটা মানে একেবারে পরিষ্কার সত্য। আপনি আমাকে এই প্রশ্নটাও কিন্তু করবেন যে এটা পরিষ্কার সত্য কিভাবে, এটা ভেরি ইন্টারেস্টিং। আমরা খুব সহজ একটা, আপনাকে আমি স্ক্রিনে একটু দেখতে চাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো মানে একেবারে নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে কথা বলছি না, মানুষ আছে আমার সামনে।